আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে ভিডিওটি শুরু করতে যাচ্ছি সপ্তম শ্রেণীর বাংলা বিষয়ের পর্ব ৩ ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন নমুনা প্রশ্নের উত্তরমালা ২০২৪ এই বিষয়টি নিয়ে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকের ভিডিওটি কিন্তু আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে যারা সপ্তম শ্রেণীতে পড়তেছেন। এই ভিডিও আমরা গত ২ পর্বে আপনাদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি, বিভিন্ন কাজ আপনাদের দিয়েছি এবং উত্তর আমি সাথে দিয়ে দিয়েছি। আপনারা যদি সেই ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে প্লিজ দয়া করে আমাদের ডিসক্রিপশন বক্স চেক করবেন, অথবা ফার্স্ট কমেন্ট অথবা পিন কমেন্টে দেখতে পারবেন যে কোন কোন ভিডিওর লিঙ্ক আপনাদের কাছে আমরা দিয়েছি। সেখান থেকে আপনারা পর্ব ১ এবং পর্ব ২ দেখে নেবেন, আপনাদের অনেক উপকার হবে আমার মতে। তো আর কথা না বাড়িয়ে চলে যাই আজকের মূল ভিডিওতে যাওয়ার আগে বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। বন্ধুরা, আজকে আমি দলগত কাজ নিয়ে আলোচনা করব। অর্থাৎ পর্ব ২-এও আমরা দলগত কাজ নিয়ে আলোচনা করেছি। আমি আজকেও আপনাদের দলগত কাজ নিয়ে আলোচনা করব, কারণ আপনাদের দলগত কাজটা একটু বেশিও আসতে পারে আপনাদের পরীক্ষায়, আপনাদের মূল্যায়নে। আজকের বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনাদের ব্যাকরণ অংশের কিছু ধারণা আমি আজকের ভিডিওতে দেব। তো দলগত কাজ ১, আমি যে প্রশ্নগুলো করেছি প্রশ্নগুলো লাল কালি দিয়ে সংরক্ষণ করে রেখেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এখানে কয়েকটি বাক্য দেওয়া হলো। এখন বাক্যের অর্থ অপরিবর্তিত রেখে বিপরীত শব্দ লিখো। আমি কয়েকটা বাক্য দিচ্ছি এখানে সেই বাক্যগুলো আপনাদের অপরিবর্তিত রেখে, মানে অর্থ অপরিবর্তিত রেখে আপনাদের বাক্য চেঞ্জ করতে হবে। তো এটা ছিল মনে করেন একটা বাক্য, আর আপনাদের নিজেরও বাক্য তৈরি করে দিতে পারে। আমি আপনাদের সুবিধার্থে বাক্যগুলো দিয়ে দিয়েছি। বাক্যগুলো হলো: ১, আমরা সবসময় এক রকম দেখতে পাই না। ২, দৃষ্টি আকর্ষণের জন্য রং ভিন্ন হতে পারে। ৩, এগুলোর আকার, রং ও উপাদান ভিন্ন। তারপর ৪, নানা রকম লেখা দেখতে পাওয়া যায়। ৫, এগুলো পরিচয় উদাহরণের মাধ্যমে তুলে ধরা হয়। তো এটা ছিল আপনাদের ৫টা বাক্য। আপনারা যেরকম ইচ্ছা সেরকম বাক্য আপনাদের দিতে পারে যে আপনাদের পরীক্ষায়। আর আমি সুবিধার্থে বোঝার জন্য সহজ কয়েকটি বাক্য দিয়েছি। এখন এই বাক্যগুলোকে আমি অর্থ না পরিবর্তিত রেখে কিভাবে বাক্যগুলো চেঞ্জ করি। তো এখন এই বাক্যগুলোর বিপরীত শব্দ ব্যবহার করে পুনর্লিখন করা হলো। আপনার এখানে বিপরীত শব্দ ব্যবহার করতে হবে, বিপরীত শব্দ ব্যবহার করে বাক্যটাকে চেঞ্জ করতে হবে। তো আমি যেটা করেছি, আমরা সব সময় একরকম দেখতে পাই না, এটা ছিল প্রথম বাক্যটি। প্রথম বাক্যের যেটা উত্তর সেটা হচ্ছে আমরা কখনো কখনো ভিন্ন দেখতে পাই, এটা ছিল উত্তর। তারপর ২ নাম্বার, দৃষ্টি আকর্ষণের জন্য রং ভিন্ন হতে পারে। এটার যে উত্তরটা সেটা হচ্ছে দৃষ্টি নিবারণের জন্য রং একই থাকতে পারে। এটা ছিল আপনাদের ২ নাম্বার প্রশ্নের উত্তর। ৩ নাম্বার যেটা হচ্ছে এগুলোর আকার, রং ও উপাদান ভিন্ন। এগুলোর আকার, রং ও উপাদান একই। অর্থ না পরিবর্তিত রেখে আমি যে উত্তরটা রেখেছি সেটা হচ্ছে এগুলো। তারপর নানা রকম লেখা দেখতে পাওয়া যায়, একই রকম লেখা দেখা যায় না। এটাও অর্থ না পরিবর্তিত রেখেই করেছি। এগুলোর পরিচয় উদাহরণের মাধ্যমে তুলে ধরা হয়। এগুলোর পরিচয় উদাহরণের মাধ্যমে লুকিয়ে রাখা হয়। এটা ছিল আপনাদের অর্থ পরিবর্তিত না রেখে। এগুলোই তোমার জন্য কিছু উদাহরণ বাক্য বিপরীত শব্দ দিয়ে, আশা করি এটাই সহায়ক হয়েছে। এটা ছিল আপনাদের ১ নাম্বার প্রশ্নের উত্তর। তো আমরা এখন ২ নাম্বার প্রশ্নের উত্তরটা দেখব, চলুন। ২ নাম্বারের যেটা বলা হয়েছে কাজ ২, ভাব প্রকাশের ধরন অনুযায়ী বাক্যকে কত ধরনের ভাগ করা হয়েছে এবং কি কি। এই যে ২ নাম্বার যেটা বলছে ভাব প্রকাশের ধরন অনুযায়ী বাক্যকে কত ধরনের ভাগ করা হয়েছে এবং কি কি। আপনারা নিশ্চয়ই জানেন বাক্য ৫ প্রকারের, এবং এই যে বাক্য ৫ প্রকার, এর মধ্যে ৪ প্রকার হচ্ছে ভাব প্রকাশের ধরন অনুযায়ী। সেটা হচ্ছে ভাব প্রকাশের ধরন অনুযায়ী বাক্যকে ৪ ধরনের ভাগ করা হয়েছে। এগুলো হলো: ১, বিবৃতিবাচক বাক্য। এই ধরনের বাক্য সাধারণত, এটা আমি সংজ্ঞা হিসেবে দিয়েছি আপনাদের জন্য, এই ধরনের বাক্য সাধারণত কোনো ঘটনা, অবস্থায় বা তথ্য জানাতে ব্যবহৃত হয়। তারপর উদাহরণস্বরূপ দিয়েছি আমি আজ স্কুলে যাব। তারপর প্রশ্নবোধক বাক্য, এই ধরনের বাক্য
জন্য ব্যবহৃত হয়। উদাহরণস্বরূপ বলা হয়েছে, তুমি কি স্কুলে যাবে? তারপর আদেশবাচক বাক্য, এই ধরনের বাক্য আদেশ, অনুরোধ বা পরামর্শ দেওয়ার জন্য ব্যবহৃত হয়। তারপর উদাহরণস্বরূপ ব্যবহার করেছি স্কুলে যাও, এটা হচ্ছে উদাহরণস্বরূপ। তারপর 4 নাম্বার হচ্ছে আবেগসূচক বাক্য, এক্সক্লামেটরি সেন্টেন্স, এই ধরনের বাক্য আবেগ প্রকাশ করার জন্য ব্যবহৃত হয়, যেমন আনন্দ, বিস্ময়, দুঃখ ইত্যাদি। উদাহরণস্বরূপ বলা হয়েছে, কি সুন্দর দিন। এটা ছিল আপনাদের পাঁচটির বিষয়। আমি সংজ্ঞাটা দিলাম না, আপনাদের বোঝানোর ক্ষেত্রে আমি এইগুলো দিয়ে দিয়েছি। এই 4 ধরনের বাক্য ভাব প্রকাশের বিভিন্ন রূপে ব্যবহৃত হয়। তো এটা ছিল আপনাদের 2 নাম্বার কাজের উত্তর। 3 নাম্বার কাজ যেটা রয়েছে সেটা হচ্ছে কাজ 3, জোড়ায় আলোচনা করে 100 শব্দের মধ্যে একটি বিষয়ের উপর অনুচ্ছেদ লিখো এবং লেখা হয়ে গেলে প্রত্যয়ের মাধ্যমে গঠিত শব্দগুলোর নিচে দাগ দাও। এখন আপনাদের যে জোড়া একটা কাজ দিতে পারে, এটা দিতে পারে বা অন্য আর একটা দিতে পারে। কাজটি হচ্ছে আপনারা 100 শব্দের মধ্যে একটি অনুচ্ছেদ লিখবেন আপনাদের বিষয় অনুযায়ী, অথবা আপনাদের পরীক্ষার বিষয়টি দিতে পারে। আমি একটি লিখেছি অনুচ্ছেদ 100 শব্দের মধ্যে, এবং সেই অনুচ্ছেদের মধ্য থেকে আমি এগুলো হাইলাইট করে রেখেছি, একটু ব্লট করে রেখেছি আপনাদের যে প্রত্যয়গুলো সেগুলো। তারপর আমি দেখি কি বলা হয়েছে। বাংলা ভাষায় সমৃদ্ধ সাহিত্য জগতে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান অপরিসীম, তিনি লিখে গেছেন। এখানে লিখেটা হচ্ছে প্রত্যয়। তারপর অসংখ্য কবিতা, গান, নাটক ও উপন্যাস, তার রচনাগুলি এই জায়গায় প্রত্যয় প্রকাশ পেয়েছে মানুষের মনের গভীরতম অনুভূতি ও জীবনের নানা রূপ। মনের এবং জীবনের হচ্ছে প্রত্যয়। তারপর গীতাঞ্জলি তার অন্যতম বিখ্যাত কবিতার বই, যা তাকে নোবেল পুরস্কার এনে দিয়েছে প্রত্যয়। রবীন্দ্রনাথের লেখার প্রকৃতির সৌন্দর্য, মানবতার প্রেম ও আধ্যাত্মিকতার সন্ধান স্পষ্টভাবে উল্লেখিত। আধ্যাত্মিকতার এটি একটি প্রত্যয়, উল্লেখিত একটি প্রত্যয়। বাংলা সাহিত্যে তার অবদান অনস্বীকার্য, এটা একটা প্রত্যয়। তারপর এবং বাঙালির একটি প্রত্যয়। সাংস্কৃতিক ঐতিহ্যে তার স্থান অপরিহার্য, তার রচনাগুলি আজ পাঠকদের মন ছুঁয়ে যায়, এই মন হচ্ছে আপনাদের একটি প্রত্যয়। তারপর নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করে এই একটি প্রত্যয়। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কার কার ভালো লেগেছে তারা অবশ্যই আমাদের কমেন্টে এসে বলে যাবেন, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং আপনাদের কাছে একটি অনুরোধ যে আপনারা আমার চ্যানেলের পাশে থাকবেন এবং আমার ভিডিওগুলো দেখবেন, যাতে আপনারা আপনাদের সামনে এগোতে সাহায্য পান। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আল্লাহ।